গণেশ জালের মধ্যে মাথা নিচু করে দু পা আকাশে ছুটতে লাগলেন আর বলতে থাকলেন, ছেড়ে দে বলছি। কিন্তু দাঁতে সুরে ঢোলকে জালে এমনি জড়িয়ে গেছেন যে গণেশের নড়বার সাধ্য নেই। তালের লুটির মতো জালের মধ্যে আটকা পড়ে গণেশ হাঁপাতে হাঁপাতে মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন। সেই সময় ইঁদুর অন্ধকারে আস্তে আস্তে এসে কটাস করে হৃদয়ের পায়ে এমনি দাঁত বসিয়ে দিলে যে যন্ত্রণা এসে ছটফট করতে লাগলো। হৃদয় জাল ফেলে পায়ে হাত বুলোচ্ছে। এমন সময় গণেশ সুরে দাঁতে জাল কেটে বেরিয়ে নিজ মূর্তি ধরলেন। মার মার ঘের ঘাড় হান হান হাঁকিছে, হাপ হাপ ডুব ডাব আশপাশ ঝাঁকিছে, অট্ট অট্ট ঘট্ট ঘট্ট ঘোর হাস হাসিছে, হুম হাম খুম খাম ভীম শব্দ ভাসিছে, ঊর্ধ্ববাহু যেন রাহু চন্দ্র সূর্য পারিছে, লম্ফ ঝম্প ভূমি কল্প নাগ দন্ত লাড়িছে, পাদ খায় ঠায় ঠায় জোড়া লাথি ছুটিছে, খণ্ড খণ্ড লম্ব ভণ্ড বিস্ফুলিঙ্গ উঠিছে, হুলু থুলু কুলু কুলু ব্রহ্মবিম্ব ফুটিছে, ভস্য শেষ হইল বেশ রেণু বেণু উড়িছে। দেখতে দেখতে চালে গিয়ে গণেশের মাথা ঠেকল। তিনি দাঁত কর্মর করে বললেন, এত বড় আস্পর্ধা! আমি ব্রাহ্মণ, আমার গায়ে চিংড়ি মাছের জাল ছোঁয়ানো! যেমন ছোট লোক তুই, তেমনি ছোট বুড়ো আংলা জখ হয়ে থাক। বলেই গণেশ সুরের ঝাপটায় হৃদয়কে 7 হাত দূরে ঠেলে ফেলে ভুস করে চণ্ডীমণ্ডপের চাল ফুঁড়ে অন্তর্ধান হলেন। হৃদয় একদিকের দেয়ালে মাথা ঠুকে ঘুরে পড়ল, আর দেখতে দেখতে তার কপাল ফুলে বেল হলো। সে বিষম ভয় পেয়ে তাড়াতাড়ি মাথায় হাত বুলোতে বুলোতে উঠে দেখলে কেউ কোথাও নেই। মেঝেতে ভাঙা গণেশের এক রাশ রাঙা মাটি ছড়ানো রয়েছে। গণেশ ভেঙেছে দেখলে বাবা আর তাকে আস্ত রাখবেন না ভেবে হৃদয় মাটিগুলো কুড়িয়ে সিন্দুকের পাশে লুকিয়ে রাখতে গিয়ে দেখে সিন্দুকটা এত বড় হয়ে গেছে আর সে এত ছোট হয়ে গেছে যে অনায়াসে সিন্দুকের তলা এসে গলে গেল। মাথার উপর কড়িকাঠের মতো সিন্দুকের তলাকার তক্তাগুলো, তার থেকে আরশোলা ঝুলছে। একটা আরশোলা সুর উঁচিয়ে তাকে তেড়ে এলো। হৃদয় ভাবছে তখনও সে বড়ই আছে। যেমন আরশোলাকে মারতে যাবে অমনি সেটা উড়ে এসে এক ডানার ঝাপটায় তাকে উল্টে ফেলে বলল, ফের চালাকি করবি তো কামড়ে দেব। এখন তুই ছোট হয়ে গেছিস, মনে নেই? আগের মতো আর বাহাদুরি চলবে না বলছি। হৃদয় ভয়ে তাড়াতাড়ি সিন্দুকের তলা থেকে বেরিয়ে নিজের তক্তায় উঠতে গিয়ে দেখে তক্তার খুঁড়োটা তার মাথার থেকে অনেক উঁচুতে উঠে গেছে। তখন হৃদয় বুঝলে গণেশের সাপে এসে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে একেবারে বুড়ো আংলা হয়ে পড়েছে। হৃদয় প্রথমটা ভাবলে সে স্বপ্ন দেখছে, কিন্তু 3-4 বার চোখ বুজে খুলে নিজের গায়ে চিমটি কেটে যখন সে বুঝলে সব সত্যি, একটুও স্বপ্ন নয়, তখন হৃদয় মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবতে লাগলো কি করা যায় এখন। গণেশ তো সাপ দিয়ে গেলেন জখ হয়ে থাক, কিন্তু জখ বলে কাকে? এই বুড়ো আঙুলটির মতো ছোট থাকা, না আর কিছু ভয়ানক হবে? অন্য ছেলে হলে ভয়ে ভাবনায় একেবারে হতবুদ্ধি হয়ে বসে থাকতো, কিন্তু হৃদয় ছিল নির্ভয়। সে জখ কাকে বলে কারো কাছে জানবার জন্যে এদিক ওদিক চাইতে লাগলো। ছোট হবার সঙ্গে হৃদয়ের দুষ্ট বুদ্ধিও ছোট হয়ে গেছে। কাজেই সে মাটিতে মাথা ঠুকে গণেশকে মনে মনে প্রণাম করতে লাগলো আর বলতে থাকলো, ঠাকুর, এবারকার মতো মাফ করো, আর আমি এমন কাজ করব না। ঘাট হয়েছে, জখ কাকে বলে বলে দাও। কিন্তু গণেশ কোনো সাড়া শব্দ দিলেন না।
গণেশের ইঁদুর হৃদয়ের উপর ভারী চটেছিল। এতক্ষণ তার ভয়ে সে মটকা থেকে নামতে পারেনি। হৃদয় ছোট আর ভালো মানুষ হয়ে গেছে দেখে সে গোঁফ ফুলিয়ে কাছে এসে বললে, কেমন, যেমন কর্ম তেমনি ফল। এখন ঠাকুরে পাতালে জক হয়ে অন্ধকারে বসে, আর আলোতেও আসতে পাবে না, বাপ মাকেও দেখা হবে না। বাপ মায়ের উপর হৃদয়ের বড় একটা টান ছিল না, কিন্তু পাতালে চুপটি করে থাকা কিছুতেই সে পারবে না। সে ইঁদুরকে শুধোলে, ভাই, জক কিরকম? ইঁদুর উত্তর করলে, সেকালে লোকে ছেলেপিলে না হলে বুড়ো হয়ে মরবার সময় জক বসাতো। জোক বসানো নয়, জক বসানো। আগে সব বাড়িতে একটা করে চোরকুটুরি ছিল। ডাকাত পড়লে সেই ঘরে মেয়ে ছেলেদের নিয়ে গৃহস্থরা গিয়ে লুকিয়ে থাকতো। এই চোরকুটুরির নিচে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে পাতালের মধ্যে একটা কুয়োর মতো অন্ধকার জায়গায় লোকে কখনো কখনো জক বসাতো। ছেলে ধরা দিয়ে খুঁজে খুঁজে তোমার মতো নিডর দুষ্ট ছেলে তারা ধরে এনে তাকে ভালো কাপড় সিঁদুরের টিপ দিয়ে গরুর পাঠা যেমন করে সাজায় তেমনি করে সেই অন্ধকার পাতালপুরীতে এক থালা খাবার নিজে না খেয়ে টান ধ্যান না করে যেসব ধনদৌলত জমা করেছে তারই কাছে বসিয়ে দিয়ে একটা পিদিম জ্বালিয়ে তারই নিচে একটা গোখরো সাপের হাড়ি রেখে বলতো, এই জকের ধন তুমি আগলে থাকো, যে এখানে ঢুকবে তাকে যেন সাপে খায়। রিং টিং ফট এই মন্ত্র বলে বুড়ো গর্তের মুখে একটা মস্ত পাথর চাপা দিয়ে বেরিয়ে আসতো। হৃদয় ভীষণ ভয় পেয়ে বলে উঠল, তারপর তারপর আর কি? 2-4 দিনে থালার খাবার ভাঁড়ের জল ফুরিয়ে গেলে ছেলেটা রোগা হয়ে হয়ে শুকিয়ে শুকিয়ে মরে যেত। দিনটাও তেল ফুরিয়ে নিভে গেলে অন্ধকারে ডাঁশ পোকা সব বেরিয়ে তার গায়ের মাংস ছিঁড়ে খেয়ে ফেলতো। সেই সময় গোখরো সাপ ডাঁশের লোভে হাড়ি ভেঙে বেরিয়ে এসে মরা ছেলের ফাঁপা মাথার খুলিটার মধ্যে বাসা বেঁধে ধন দৌলত আগলাতো। আর ছেলেটা জক হয়ে সেই অন্ধকারে খিদের জ্বালায় কেবলই কাঁদতো। আর এই পর্যন্ত শুনেই হৃদয়ের এমন ভয় হলো যে সে ভাবলে যেন তার চারদিকে অন্ধকারে ডাঁশ পোকাগুলো বেরিয়েছে, আর যেন লক্ষ্মীর ঝাঁপিটার মধ্যে থেকে গোখরো সাপ ফোঁসলাচ্ছে। ইঁদুর হৃদয়কে ভয় দেখিয়ে বললে, শুনলে তো, এখন ছেলে ধরা তোমাকে দেখেছে কি ধরে জকে বসিয়েছে। পালাও এই ডালা, মানুষের কাছে আর এগিয়ে না, ধরা পড়লে মুশকিল। বলেই ইঁদুর কুলুঙ্গিতে উঠে বসলো। হৃদয় কেঁদে বললে, আর কি আমি মানুষ হব না? ইঁদুর হেসে বললে, গণেশ ঠাকুরের দয়া না হলে আর মানুষ হওয়া হচ্ছে না। হৃদয় আরো ভয় পেয়ে শোধালে, গণেশ গেলেন কোথা? তার দেখা পেলে যে আমি পায়ে ধরে মাপ চাই। এবার যদি তিনি আমার মানুষ করে দেন তবে নিশ্চয় বলছি কোনোদিন সন্দেশ চুরি করে খাবো না, খেয়ে আর মিছে কথা বলবো না, করবার সময় আর মিছিমিছি মাথা ধরবে না, তেষ্টাও পাবে না, গুরু মশাইকে দেখে আর হাসবো না, বাপ মায়ের কথা শুনবো, রোজ তোমার চন্দনের তো খাবো, 100 দুর্গা নাম লিখবো। এবার থেকে বামুনের দোকানের পাউরুটি আর হাঁসের ডিম ছাড়া অন্য কিছু ছুঁইতো গঙ্গা স্নান করবো। এমনি ভালো মানুষ হবার যত কিছু প্রতিজ্ঞা কোনোটা করতে হৃদয় বাকি রাখলে না। কিন্তু এতেও গণেশ খুশি হয়ে তাকে মানুষ করে দিতে ঘরে এলেন না দেখে বাইরেটায় সে একবার গণেশকে খুঁজে দেখবার মতলবে দরজার ফাঁক দিয়ে গলে বেরিল।